প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আলোচনাধর্মী অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে। সাথে আছি আমি মুকসিমুল হাসান। শুরুতেই আজকে আমরা ডিসেম্বরের 1 তারিখ বিজয় দিবসের বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি রয়েছে। আমরা প্রথমে তাদের সঙ্গে পরিচিত হব এবং তারপর আমরা আলোচনায় ফিরব। আমার ঠিক বামে রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই এবং তারপরে রয়েছে সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আজকের আলোচনায়। আমি আলাল ভাই, আপনার কাছ থেকেই শুরু করি। আজকে একটি বলা যায় যে বেশ গুরুত্বপূর্ণ একটি রায় হয়েছে। 2004 সালের 21শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং তাদের যে প্রোগ্রামটি ছিল বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে, সেখানে 24 জন সেখানে নিহত হয় এবং শেখ হাসিনা সহ অনেকে আহত হয়। সেই মামলা বেশ কয়েকবার আমরা দেখেছি যে তদন্ত প্রতিবেদন 3বার দেওয়া হয়েছে, আইও চেঞ্জ হয়েছে বেশ কয়েকবার এবং অবশেষে সেটি 2018 সালে একটি রায় হয় এবং তারপরে 22 সালে সেটির বিরুদ্ধে শুনানির জন্য আবার আপিল করা হয় এবং সবশেষ আজ রায় হলো। তো সামগ্রিকভাবে আপনি এই রায়কে কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক যিনি আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ ভাই এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। এই রায়কে আমি তাৎক্ষণিক কোনো উপসংহারের মধ্যে টানতে চাই না, কারণ রাষ্ট্রপক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে এটার ব্যাপারে তারা আপিল করার প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং আপিলে গেলে পরে এটা যদি অ্যাপিলেট ডিভিশনের চূড়ান্ত শুনানির পরে যে রায়টা আসবে সেটাই গিয়ে হবে মূল রায়। এখন যেটা আছে এটা তো একটা মাঝামাঝি অবস্থায় আছে হাইকোর্টের রায়। তবে হাইকোর্টের রায়ের মধ্যে উল্লেখযোগ্য কতগুলো পয়েন্ট যেগুলো বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিগত 400 বছরের ইতিহাস আসামি পক্ষের লয়ারদের পক্ষ থেকে দেখানো হয়েছে যে 400 বছরের কোনো মামলার ইতিহাসে এমন রেকর্ড নাই যে প্রথমে গ্রেফতারের পরে একটা স্বীকারোক্তি আদায়, তারপরে দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরে আবার তাকে নিয়ে টর্চার করে মোট 420 দিন মুফতি হান্নানকে রিমান্ডে রাখা হয়েছে। তার আঙুলের মধ্যে সুই ঢুকানো হয়েছে, তার নখ উপরে ফেলানো হয়েছে, তার পুরুষাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারপরে তারেক রহমান সহ কিছু কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। এটা 400 বছরের ইতিহাসে কোনো মামলায় কেউ দেখাতে পারবে না। এটা আসামি পক্ষের আইনজীবীরা চ্যালেঞ্জ করে আদালতে বলেছেন এবং সেটা বিচারপতিদের পর্যবেক্ষণে এসেছে। এটা হলো এক। আর দ্বিতীয় হলো যে মামলাটায় অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক কিছু কর্মকাণ্ড ঘটেছে। বিএনপি তখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল। বিএনপিকে এত বড় আহাম্মক যে নিজেদের শাসন আমলে এরকম একটা ডিএস্টাবলাইজ কাজ করবেন যাতে নিজেদেরই গদি নড়চড় হয়ে যায়, এমন বোকা কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্র ক্ষমতায় থাকা কোনো সরকারের তো এমন বোকা হওয়ার কোনো কারণ নেই। জজ মিয়ার যে বয়ানটা এখানে আনা হয়েছে সেটাও কিন্তু সিআইডির দেয়া, যারা মূল তদন্তটা করেছেন তাদের কিন্তু না। তারপরে এই তদন্তে আবার আব্দুল কাহার আকন সাহেবকে এনে তাকে দিয়ে তদন্ত করানো হয়েছে, যে ব্যক্তিটি অত্যন্ত অনুগত একজন আওয়ামী লীগের এবং যিনি নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য নমিনেশনও চেয়েছিলেন দলের কাছে। পেয়েছেন? গত নির্বাচন করেছেন? আচ্ছা, গত নির্বাচন উনি করেছেন, একাধিকবার চেয়েছেন, একবার বোধহয় পেয়েছেন, কিন্তু জিততে পারেননি, বিদ্রোহী প্রার্থীর কাছে হেরেছেন। আচ্ছা, যাই হোক, বিদ্রোহী প্রার্থীর কাছে উনি হেরেছেন, কিন্তু উনি হেরে গিয়ে বিচার ব্যবস্থাটাকেও হারিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছেন। কারণ আমরা এই বাংলাদেশের ইতিহাসে এমনটা দেখেছি যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে যেই বিচারক, নিম্ন আদালতের যে বিচারক খালাস দিয়েছিলেন, বেকসুর খালাস উল্লেখ করেছিলেন, তাকে এবং তার পরিবারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে একদিনের নোটিশে, এক কাপড়ে, এবং আজ অবধি তিনি দেশে ফিরতে পারেন নাই। আর বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার অ্যাকাউন্ট স্থানান্তর হয়েছে, এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে গিয়েছে, সেই 2 কোটি টাকা এখন বেড়ে 10 কোটি টাকার উপরে হয়েছে। তারপরেও সেই মামলায় তাকে নিম্ন আদালত সাজা দিল 5 বছর। উচ্চ আদালতে গেলে সাধারণত আমরা দেখি সাজার পরিমাণটা কমে। এখানে খুব অবাক করাভাবে বেগম খালেদা জিয়াকে 5 বছরের জায়গায় হাইকোর্ট তাকে 10 বছরের সাজা দিয়ে দিল।
আচ্ছা, আলাল ভাই, এই প্রসঙ্গটাই, এই মামলা 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রসঙ্গে একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। আপনি তো দীর্ঘদিনের আইন প্রণেতা, আবার আইনজীবীও। একটু আইনের ব্যাখ্যাটি জানতে চাই। সেটি হচ্ছে যে এই মামলায় আমরা দেখলাম যে এর আগে সরকার যখন এই মামলার রায় দিয়েছিল সেখানে মোট 49 জনকে সাজা দিয়েছিল। তাদের ভিতরে আপনার 19 জনকে দিয়েছে মৃত্যুদণ্ড, 19 জনকে দিয়েছে যাবজ্জীবন এবং আর 11 জনকে বিভিন্ন অর্থদণ্ড এবং জরিমানা এবং সাজা দিয়েছে। কিন্তু এখন তো সবাই খালাস পেয়ে গেল, তাহলে মানে কি কেউ এই ঘটনার সাথে জড়িত না? বিষয়টার আসলে মানে কি দাঁড়ায়? জড়িত তো অবশ্যই। যেমন আপনি ধরুন সাগর রনি হত্যাকাণ্ডের সঙ্গে তারা তো আর নিজেদের গলায় নিজেরা ছুরি লাগিয়ে নিহত হন নাই, নিশ্চয়ই কেউ না কেউ জড়িত। কিন্তু আজ অবধি 113 বার বোধ এখন পর্যন্ত সময় নেওয়া হয়েছে, র্যাবকে দেওয়া হয়েছিল, এর আগে অন্য সংস্থা তদন্ত করেছে, কেউই কোনো কুলকিনারা করতে পারেনি। এভাবে যদি আপনি গোটা পৃথিবীর ইতিহাস দেখেন, আপনার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের খুনিকে সেটা কিন্তু আবিষ্কার হয়নি শেষ পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় এবং সুদর্শন রাষ্ট্রপতি জন এফ কেনেডি কীভাবে মারা গিয়েছিলেন সেটাও কিন্তু হয়নি। মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছে সেটা নিয়েও বিতর্ক আছে, যে প্রকৃতপক্ষেই উনি হত্যাকারী কিনা নাকি অন্য কেউ। এরকম রাজনীতির ইতিহাসে অনেক রকমের ঘটনা আছে, কিন্তু আওয়ামী লীগ করেছে কি, আপনার বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত জিনিসগুলোকে রিডিজাইন করেছে, যেটা এর আগে কখনো দেখা যায়নি। রিডিজাইন করে নিজের মতো করে চালাতে চেয়েছে, বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলো, যে কারণে সব জায়গায় এরকম করে এলোমেলো হয়ে গেছে। কোনোটা দেখা গেছে বিচারের ক্ষেত্রে অবিচার হয়েছে, আর কোনোটা দেখা গেছে অবিচারের ক্ষেত্রে বিচার হয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে এই মামলা নিয়ে আরও একটু আপনার কাছে জানবো। তার আগে আমরা একটু আবু সাইদ খান আপনার কাছে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে আপনি অনেক দিন আপনার সাংবাদিকতার জীবনেরই একটি বড় ঘটনা বলা যায় 21শে আগস্টের গ্রেনেড হামলা, এবং সে সময় আমরা গণমাধ্যমের, বিশেষ করে এনটিভির মাধ্যমেই ওই যে মূল ফুটেজটা সেটা দেখানো হয়। এবং মামলা আমরা প্রথমে দেখেছি যে প্রথম যে প্রতিবেদনটি করা হয়েছিল সেখানে বিএনপির সময় সেখানে বলা হয়েছিল যে বিদেশি একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার এর পেছনে জড়িত আছে বা ছিল। এরপরে বিভিন্ন জনের নাম চেঞ্জ হয়। তারেক রহমানের নাম ঢুকেছে, বিএনপির অন্য নেতাদের, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম ঢুকেছে, জামাতের সেক্রেটারি তৎকালীন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম ঢুকেছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে বাইরের কোনো শক্তি জড়িত ছিল কিনা সেটি আদালত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়নি। আসলে আপনি এটি আসলে জড়িত ছিল কিনা, নাকি আলাল ভাই যেমনটি বলছিলেন যে এটি তো কেউ ক্ষমতায় থেকে সে তো এটি করতে পারে না। তো সেই জায়গা থেকে যদি আপনাকে একটু বলি, ক্ষমতায় থেকে কেউ করলে এটি যেমন তার বিপক্ষে যায়, ঠিক তেমনি ক্ষমতায় থেকে এরকম একটি ঘটনাকে মানে নিবৃত করতে না পারা কিংবা এরকম একটি ঘটনা, সে কারণেও তৎকালীন সরকারকে আওয়ামী লীগ অনেক সময় দায়ী করার চেষ্টা করেছে। প্রথমত হচ্ছে ঘটনাটা দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক ঘটনা, এবং এই ধরনের মানে 32 জন লোকের মৃত্যু, তো সেটা খুবই মানে আমাদের ঘটনাকে আমাদেরকে পীড়িত করে, ব্যথিত করে। তো এই ঘটনার বিচার হওয়া দরকার ছিল, কিন্তু আমার কাছেও যেটা মনে হয় যে ঘটনাটা নিয়ে এক ধরনের রাজনীতি হয়েছে, যে কারণে মামলাটাকে তো তাদের মতো করে সাজানোর চেষ্টাও একটা হয়েছে। তবে এর মধ্যে দিয়ে আসল অপরাধীরা, এই ধরনের ঘটনা যখন কোনো ঘটনাকে নিয়ে রাজনীতি হয় তখন আসল অপরাধীরা কিন্তু পার পেয়ে যেতে পারে। তো এই ঘটনা যেভাবে বিচারিক প্রক্রিয়ার ত্রুটি ছিল, যেটা আদালত, হাইকোর্ট এটাকে অবৈধ ঘোষণা করেছে, এর মানে আলাল সাহেব তো অ্যাডভোকেট, তো উনি বলতে পারবেন, এর মানে এই নয় যে মামলাটা খারিজ হয়ে গেছে। মামলাটা তো আছে, এবং মামলাটা অ্যাপিলেট ডিভিশনে যাবে। তারপরে এটা কি হবে আমরা জানি না। তো এখানে তো মামলার তো কিছু অবজারভেশনও থাকে, কিছু থাকে যে যেমন ধরেন এটাকে আবার নতুন করে পুনঃতদন্ত করা হবে কিনা, পুনরায় মামলা সাজানো হবে কিনা, এগুলো অবজারভেশন থাকতে পারে, কিন্তু সেগুলো আমরা জানি না। অতএব তার আগ পর্যন্ত এইটা সম্পর্কে তো বলা কঠিন। জজ মিয়া নাটকের ব্যাপার আছে, যেমনই করে একটা ঘটনা আছে। আবার এদিকে এটাও আছে যে রাজনৈতিক কারণে সম্পূরক রায় দিয়ে সেখানে বিএনপি নেতা তারেক রহমান এবং অন্যদেরকে ঢোকানো হয়েছে, সেটা নিয়েও কথা আছে। এই প্রসঙ্গে আরেকটি ব্যাপার একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগের এন্ড থেকে বিভিন্ন সময় যেটা বলার চেষ্টা করা হয়েছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলার যে ঘটনা, এটি ঠিক আওয়ামী লীগ না বললে আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের কাছ থেকে আমরা শুনেছি, সেই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে একটা প্রতিশোধ পরায়ণের রাজনীতি শুরু হয়েছে, কিংবা ক্ষমতায় আসলে আর
ছেড়ে দেওয়া যাবে না, এরকম একটা মেন্টালিটি তৈরি হয়েছে কিনা, মানে প্রধান দুই দল কি আরও বেশি বিভক্তি বাড়ে কিনা? এই ঘটনার মধ্যে দিয়ে এই ঘটনা আসলে কারা ঘটেছে, জি। তো অপরাধকে অপরাধ হিসাবে দেখা উচিত, এবং এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে যে আসলে কারা ঘটিয়েছে এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল, সেটা আদালত নিরূপণ করতে পারে। সেটা হ্যাঁ, কেউ আন্দাজ করতে পারে কিংবা ডিসিশনে পৌঁছতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু চূড়ান্ত বিষয়টা ফায়সালা করার দায়িত্ব তো আদালতের। তো আমরা আদালতের উপর ভরসা রাখতে পারি, আমাদের কাছে তো কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটাতে আমরা প্রমাণ করতে পারি। যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে, স্পষ্ট করে বলা হয়েছে যে বিএনপি ঘটিয়েছে, স্পষ্ট, এবং বিএনপি ঘটিয়ে তাদেরকে, শেখ হাসিনাকে এবং তাদের রাজনীতিকে, শেখ হাসিনাকেই হত্যা করার প্রচেষ্টা ছিল, এটা তারা বিভিন্ন সময় বলেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে তারেক জিয়া সহ সবাইকে রাজনৈতিক কারণে জড়ানো হয়েছে এবং এই ঘটনার সাথে তারা জড়িত না। তো এই যে দুটো জিনিস, দুটা বয়ান আছে, দুটো ন্যারেটিভ আছে, এখন কোনটা ঠিক কোনটা বেঠিক এটাতে এখতিয়ার হচ্ছে আদালতের, আদালতে ঠিক করে দেবে এবং এটা কিভাবে হবে। কিন্তু যে বিচারিক প্রক্রিয়ায় যেভাবে শুরু হয়েছে সেটা ত্রুটিপূর্ণ, যেটা হাইকোর্ট ওই রায়টাকে অবৈধ ঘোষণা করেছে। আলাল ভাই, আপনার কাছে একটু এই প্রসঙ্গে একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমি যে কথাটি একটু আগে বলছিলাম যে এরকম একটা ক্ষেত্রে তো সরকার অনেক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না রাখতে পারলেও তার দায় অনেকটা সরকারের উপর বর্তায়, কিন্তু সেটিও যদি বর্তায় তখন নির্বাহী প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী, তো তার বিরুদ্ধে মামলা না হয়ে বরং যিনি কোনো পদে নেই এরকম একজন ব্যক্তিকেই একেবারে বারবার হাইলাইট করা হয়েছে, মাস্টার মাইন্ড বলা হয়েছে তারেক রহমানকে, যিনি তখন সম্ভবত সিনিয়র যুগ্ম মহাসচিব এরকম পদে ছিলেন, দলের হলেও সরকারের তিনি কোনো দায়িত্বে ছিলেন না। এটির কারণ কি মনে হয় আপনার কাছে? এটির কারণটা আপনাকে আমি একটু বলি, তার আগে দুইটি লাইন আমি যোগ করতে চাই। আমি নিজে প্রায় 450 মামলার আসামি গত 15 বছরে আওয়ামী লীগের আমলে। এর আগে আমার নামে কোনো মামলা ছিল না। 111-এর সময় আমি গ্রেফতার হয়েছিলাম, কিন্তু আমার নামে দুর্নীতিরও কোনো মামলা নেই, দুর্নীতির কোনো অনুসন্ধানও হয়নি, যে সম্পদের উৎস জানতে চেয়েও কোনো চিঠি আমরা দেখিনি, পাইনি দুদক থেকে। সে আমি মোয়াজ্জেম হোসেন আলাল, একজন মানে সময় সীমা হিসাব করলো একজন সিনিয়র আইনজীবী, 3 যুগ। আজকে একটা মামলায়, যে মামলাটায় আমাকে এই 5ই আগস্টের আগে সাজা দেওয়া হয়েছিল, সেই মামলাটিতে আজকে আপিল শুনানি ছিল। আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের 2জন অ্যাডভোকেট তারা দাঁড়িয়ে বলেছেন, তাদের মতামত যখন আদালত জানতে চাইল, তারা দুজনেই দাঁড়িয়ে একত্রে বললেন যে যদি আপনি এই আসামিকে খালাস দেন আমাদের কোনো আপত্তি নেই, কারণ ওনাকে সাজা দেওয়ার কোনো ভিত্তি এখানে নেই, কোনো গ্রাউন্ড নেই, আমরা সমস্ত নথি পর্যালোচনা করেছি। তারপরেও আজকের কথা এটা, তারপরেও আদালত এই মামলাটি রায় না দিয়ে তারিখ রেখেছে আগে জানুয়ারি মাসের 8 তারিখে। আমার মনটা কেমন লাগতেছে আপনি বলেন? নিজে আইনজীবী হিসেবে এবং সরকার পক্ষের অনুমোদনের পরেও এটা দিয়ে দিলেন বিচারক ওখানে। আবার আমরা এই ধরনের বিচারককেও দেখেছি এই সমস্ত ঘটনার ক্ষেত্রে, যে মামলাই করবেন না, নথি সেখান থেকে নট প্রেস করে নিয়ে আসা হয়েছে, এমন অনেক উদাহরণও আছে। তো আমি যেটা বলবো সেটা হলো যে 1991 থেকে 96 পর্যন্ত বেগম খালেদা জিয়া যখন প্রথম পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের পদ্ধতিতে অনুমোদন দিলেন, নিজের স্বামী এবং নিজের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেবের যে প্রেসিডেন্সিয়াল ফর্ম, সেখান থেকে তিনি সংসদীয় গণতন্ত্রে ফেরত যাওয়ার জন্য সম্মতি দিলেন। ওনার এই 91 থেকে 96 শাসন আমলে দুর্নীতির কিংবা জঙ্গি হামলার কোনো উদাহরণ নাই, একটিও নাই। যেগুলো সাধারণ মানুষের জীবনে ঘটে, আপনার আমার ওনার বেলায় এরকম অনেক কিছু হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার মতো এরকম বড় কিছু নাই। সমস্ত ঘটনাগুলো 96 থেকে 2001-এ খেয়াল করে দেখেন আপনি, সেই উদীচী হত্যাকাণ্ড, রমনা বটমূলে হত্যাকাণ্ড, কমিউনিস্ট পার্টি অফিসের সামনে বোমায় যে মানুষ মারা গেল সেইটা, 86 কেজি ওজনের বোমা পেতে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, সেটার পেছনে এই মুফতি হান্নান, এই জিনিসগুলো শুরু হলো তখন। এবং আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসেছিলেন বাংলাদেশ ভ্রমণে, তিনি সাভারে যাওয়ার তার পরিকল্পনা বাতিল করে দিলেন। বিল ক্লিন্টন এসেছিলেন, বাতিল করে দিলেন, কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে তখন লিফলেট ছাপিয়ে বলা হয়েছিল দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। এটার মানে উৎপাদনকারী কারখানাটার নামটা হচ্ছে আওয়ামী লীগ। তারা তখন কি করলো, ওই যে কোরবানির সময় গরু কোরবানি করার জন্য বা পশু কোরবানি করার জন্য মাদ্রাসার ছাত্ররা যে বড় বড় ধারালো অস্ত্রগুলো নিয়ে ঘুরে যায় এবং লাল রক্তের দাগও থাকে অনেক সময়,
সেই ছবি দিয়ে বললো বাংলাদেশের জঙ্গির উত্থান হয়েছে। তার অর্থ কি? এই জিনিসটাকে ইনপুট করা হয়েছে এবং সেটার নেতৃত্বে ছিল আওয়ামী লীগ। নাহলে একই দিনে, যেই দিন বাংলাদেশের ইতিহাসে একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল, তারেক রহমান সাহেব আমাদেরকে সাথে নিয়ে, আমি নিজেও ছিলাম, শেখ মুজিবের মাজার জিয়ারত করলেন গোপালগঞ্জে। একই দিন কিবরিয়ার হত্যাকাণ্ডটা ঘটলো সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের। তার অর্থ এই যে রাজনৈতিক একটা টার্নিং, একটা ডাইমেনশন, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই ঘটনাটি ঘটানো হলো। সেটারও তো আজ পর্যন্ত কোনো কুল কিনারা হয়নি। ওকে, খেয়াল করে দেখেন, এরকম অনেক জিনিস আছে যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে গেলে পরে সেখানে ন্যায় বিচার পাওয়া যায় না। রুল অফ ল হচ্ছে এক জিনিস, আইন আছে আমি প্রয়োগ করলাম গায়ের জোরে, আমি যেহেতু ক্ষমতায় আছি, আর রুল অফ জাস্টিস ভিন্ন জিনিস। আবু সাইদ ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আমি আশা করি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতকে সম্মান জানিয়ে আমি আপনার কাছে একটু ব্যাখ্যাটা জানতে চাই। সেটি হচ্ছে আমরা দেখি যখন বিভিন্ন সরকারগুলো পরিবর্তন হয়ে যায়, মামলাগুলোর রায়গুলো খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। আগে সম্পূর্ণ একরকমের থাকে, পরে আরেক ধরনের হয়ে যায়। তো যেটি আলাল ভাই বলছিলেন যে রুল অফ ল এবং রুল অফ জাস্টিসের জায়গা থেকে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, একটু বিশদভাবে করতে পারেন? যেমন করে আপনি দেখেন, আমিও দেখি যে এটা হয়ে যায়। তো কারণ কি? এর মানে হচ্ছে দুটো জিনিস হতে পারে, যে নিশ্চয়ই কোনোটা ত্রুটিপূর্ণ হয়, যেটা আগে ছিল সেটা ত্রুটিপূর্ণ, কিংবা পরে যেটা হয়েছে সেটা ত্রুটিপূর্ণ। তো এইটা আমরা দেখি, এবং আমরা যেটা লক্ষ্য করি যে বিচারকে যে সব অভিযোগ রয়েছে, বিচার বিভাগ সম্বন্ধে বলতে চাই না, কিন্তু একটা অভিযোগ রয়েছে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচারকরাও পরিবর্তন হয়ে যায়, তাহলে বিচারক নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে। তো সেইগুলো আমাদের দেশে রয়েছে। কিন্তু ধরুন যে যুক্তরাষ্ট্রে তো রাজনৈতিকভাবে বিচারক নিয়োগ হয়, রাজনৈতিক তার দলের লোকরাও নিয়োগ হয়, কিন্তু তাদের নিয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন ওঠে না। কেন? সেখানে তো আইনের শাসন একটা ভিত্তি পেয়েছে। তো আমাদের এখানে এইটা ভিত্তিটা পায়নি, যে কারণে এই ধরনের প্রশ্ন ওঠে। এমনকি সব কিছুর ভিতরে সন্দেহ থাকে, যেটা মানে সে ন্যায় বিচার যেখানে নিশ্চিত হচ্ছে তার ভিতরে সন্দেহ থাকে, যেখানে নিশ্চিত হয়নি তার ভিতরে সন্দেহ থাকে। তাই আমার মনে হয় যে বিচার বিভাগের প্রতি যে এক ধরনের শ্রদ্ধাটা এবং জনগণের যে বিশ্বাসটা, এটা অর্জন হওয়া দরকার। এখানে যদি আরেকটু আপনার কাছে একটু সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন করি, যে আমরা দেখি যে সংবিধানে আমরা বলছি যে বিচার বিভাগ স্বাধীন, আমরা বলছি যে এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ কাজ করে। আসলে কি তার মানে কি অনেকটা দৃশ্য তো কি এরকমই দাঁড়ায় যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ দ্বারা একটা মানে প্রচ্ছন্নভাবে আচ্ছাদিত বা প্রভাবিত? সেটা তো থাকেই, আমাদের দেশগুলোতেও সেটা থেকেই যায়, যে কারণে প্রশ্ন ওঠে। আর একটা হচ্ছে যে এটা তো প্র্যাকটিসের ব্যাপার, কেবলমাত্র আইন করে তো আর বিচার বিভাগ 100% স্বাধীন হয় না, এটা প্র্যাকটিসের ব্যাপার। এবং সেখানে সংস্কৃতি, একটা দীর্ঘদিনের একটা সংস্কৃতি দরকার, যে সংস্কৃতিটা আমাদের এখানে গড়ে ওঠে নাই। মানে বিচার বিভাগেরও তো নিজস্ব একটা সংস্কৃতি আছে, মূল্যবোধ আছে, এবং মানুষের যে কারণে এই বিশ্বাসের জায়গাটা হয়ে গেছে। এবং আমরা দেখি যে যখন বিচারক নিয়োগ হয় আওয়ামী লীগের আমলে, সেখানে আওয়ামী লীগের আইনজীবীরা বিচারক হয়ে যায়, বিএনপির সময় বিএনপির আইনজীবীরা বিচারক হয়ে যায়, এবং তাদের অনেকের নিয়ে প্রশ্ন উঠে। তো সেই জায়গাটাকে আমাদের হতে পারে, একটা লোক আওয়ামী লীগ করতে পারে কিংবা বিএনপি করতে পারে, আপত্তির কিছু নাই। যখন তিনি বিচারক হয়ে যান তখন তিনি বিচারকই। তো এবং তার প্রতি সবার যে শ্রদ্ধাটা থাকা দরকার, উনিও নিজেকে বদলে ফেলবেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয় না, যে কারণে আমাদের বিচার ব্যবস্থাটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে। আমার মনে হয় এই প্রশ্নবিদ্ধ থেকে বিচার বিভাগটাকে মুক্ত হওয়া দরকার। আর একটা হচ্ছে যে এখানে বিচার ও নিয়োগ প্রক্রিয়াতেও একটা সমস্যা আছে। তো শুধু বিচারক না, অন্যান্য সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া ক্ষেত্রেও যে একটা সুনির্দিষ্ট আইন দ্বারা এটা হওয়া উচিত, এবং সেই প্রশ্নটা আছে দীর্ঘদিন ধরে। সেই ব্যাপারটা নিয়েও আমাদের এখানে বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে, যে কারণে আমাদের বিচারক, সেখানে আইন কমিশনের সদস্য কিংবা সেখানে নির্বাচন কমিশনের সদস্য, এই সব সাংবিধানিক পোস্টগুলোতেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা প্রশ্ন আছে, এবং সেই জায়গায় আমরা সন্দেহমুক্ত না। এবং যেখানে দেখা যায় যে দলই ক্ষমতায় আসে মনে হয় যে সব কিছুই যেন সেই দলের অধীনস্থ হয়ে যায়, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তো আমাদেরকে তো 53 বছরে আমরা এটাকে মুক্ত হতে পারিনি, এই ভাবমূর্তি
এবং আদালত তার নিজস্ব ভাবমূর্তি, নিরপেক্ষ ভাবমূর্তি গড়ে তুলতে পারেনি। তো এই দায় তো নিশ্চয়ই প্রশাসনিক মানে এক্সিকিউটিভ বিভাগের হস্তক্ষেপ থাকতে পারে, কিংবা আদালতেও নিজেরা নিজেদের মতো করে স্বাধীন হওয়ার যে চর্চাটা, সেই চর্চার জায়গাও ঘাটতি থাকতে পারে। কোনটা সেটা আমি বলতে পারবো না। আলাল সাহেব আদালতের লোক, উনি আরো ভালো, আমার চেয়ে ভালো বলতে পারবেন। না, আলাল ভাই আমার বলার জন্য তো একটু ব্যারিয়ারও আছে, যেহেতু রাজনৈতিক দলকেও রিপ্রেজেন্ট করে। আলাল ভাই, তারপরে আপনি রুল অফ ল এবং রুল অফ জাস্টিসের যদি এই রিলেটেড যদি কিছু বলেন, তা নাহলে আপনার কাছে অন্য একটা প্রসঙ্গ। না, আমার এই প্রসঙ্গে একটু বলার আছে। সেটা হচ্ছে যে কথাটা আমি বলেছি আগের পর্বে, জি, যে তারেক রহমান সাহেবকে যিনি বেকসুর খালাস দিলেন, সেই বিচারকের পরিণতি তো বললাম, আজ অবধি তিনি দেশে ফিরতে পারেননি। কিন্তু বেগম খালেদা জিয়াকে যিনি 2 কোটি টাকার অ্যাকাউন্ট, মানে এক জায়গার অর্থ এক অ্যাকাউন্টের অর্থ আর এক অ্যাকাউন্টে স্থানান্তর করার অপরাধে সাজা দিলেন, তিনি সেই বিচারক সাজা দেওয়ার 7 দিনের মাথায় বিচারপতি হয়ে গেলেন, প্রমোশন, পুরস্কৃত হয়েছেন। হ্যাঁ, পুরস্কৃত হলেন। আর যেই বিচারপতি বেগম খালেদা জিয়ার সাজা 5 বছরের জায়গায় দ্বিগুণ করে দিলেন, তিনি হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হয়ে গেলেন। এটা চোখের সামনে জ্বলন্ত উদাহরণ। তারপরে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে জি, যাদেরকে তড়িঘড়ি করে ফাঁসি দেওয়া হয়েছে কিংবা আমৃত্যু কারাবাস দেওয়া হয়েছে, সেই বিচারককে দিয়ে, সেই এস কে সিনহাকে দিয়ে সব কিছুই তো করিয়েছেন তারা। কিন্তু যেদিন এস কে সিনহা স্ট্যান্ড নিলেন, তারপরে আমরা কি দেখলাম, আইন সচিব গিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ ছাড়া করলো, তার স্ত্রীকে জিম্মি করে রাখা হলো, যে কোথাও বাইরে গিয়ে কিছু বলতে পারবো না। ষোড়শ সংশোধনীর ঘটনা। হ্যাঁ, কোথাও বাইরে গিয়ে কিছু বলতে পারবো না। তো এইখানে হচ্ছে রুল অফ ল এবং রুল অফ জাস্টিসের পার্থক্যটা এই জায়গাটায়। আবার একইভাবে যদি আপনি দেখেন, বেগম খালেদা জিয়ার 1991-96 অত্যন্ত তোলপাড় করা একটা ঘটনা, ইয়াসমিন নামে এক কিশোরীকে ধর্ষণ করেছিল পুলিশের কিছু দুর্বৃত্তরা, যারা নিয়মিত পুলিশের চাকরি করতেন। সেই অপরাধে এমন তোলপাড়, এমন জ্বালাও পোড়া আওয়ামী লীগ শুরু করলো, আমরা কিন্তু সঠিক বিচার, সেই সময় কিন্তু আদালতকে সঠিক বিচার করার জন্য আমরা কোনো ব্যারিয়ার সৃষ্টি করিনি, এবং যথাযথ বিচারও হয়েছিল, শান্তও হয়েছিল। তো এরকম করে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে ওই আইনের শাসন এবং ন্যায় বিচার দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেটা সৌরভ ভাই বললেন, বিচারকদের নিয়োগের ক্ষেত্রে এখন একটা নীতিমালা তৈরি হচ্ছে, এই অন্তর্বর্তী সরকার কিন্তু সেটা করছেন, এবং ওই সংস্কার কমিশন যারা, তারা এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে সেটা জানি। এই নীতিমালার মধ্য দিয়ে যদি কিছু গাইডলাইন থাকে, যদি কোনো বিচারক যদি পথভ্রষ্ট হন বা নীতিভ্রষ্ট হন, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ থেকে। আওয়ামী লীগ তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তুলে দিয়েছিল, বিচার বিভাগকে জাতীয় সংসদের আওতায় নিয়ে গিয়েছিল। কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি বাংলাদেশে কখনো অ্যাক্টিভ দেখা গেছে যে কোনো বিচারপতি? অ্যাক্টিভ দেখার মতো পরিস্থিতিটা তৈরি হয়নি। আচ্ছা, তৈরি হয়নি এই কারণে যে এর আগে যে ব্যবস্থাটা ছিল আমাদের 91 থেকে 95, 91 থেকে 96, 96 থেকে 2001, আবার 2001 থেকে 2006, ঘুরে ফিরে ওই রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মতো, কিংবা আপনার যে কি বলে লেবার পার্টি এবং কনজারভেটিভদের মতো, কিংবা কংগ্রেস এবং এন্টি কংগ্রেসের মতো একটা সিস্টেম দাঁড়িয়ে গিয়েছিল, যে কারণটায় এই মাঝখান থেকে আবার কেউ এসে নতুন কোনো কিছু করবে সেই সুযোগটা কিন্তু তারা পাননি। আচ্ছা, এটা হলো দুর্বলতা। আমি একটু আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা তো এই তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, তার ভিতরে ধরা হতে সবচেয়ে বড় 2টি মামলার একটি হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, এবং আরেকটি 10 ট্রাক অস্ত্র মামলাতে। এই মামলাটির তো একটি রায় আমরা পেলাম, এবং একটু বড় করে যদি বলি যে বিএনপি নেতাদের কাছে আমরা যখন বিভিন্ন সময় তারেক রহমান কবে দেশে আসবেন বা আসতে পারেন, এটি যখনই আমরা জানতে চেয়েছি, তখনই তারা বলেছেন যে সব আইনি বিষয়গুলো শেষ করে তারপরে হয়তো তিনি আসবেন। তো সেক্ষেত্রে 10 ট্রাক অস্ত্র মামলার আপডেট কতটুকু, কি কতদিন সময় লাগতে পারে, উনি দেশেও আসতে পারেন কবে নাগাদ? না, এটা তো বিচারাধীন রয়েছে এখনো, এটা সম্পর্কে আগাম মন্তব্য আমি কিছু করতে চাই না। তবে একটা কথা বলি, স্পষ্ট কথা যদি কেউ স্বীকার করেন, তাহলে বলবেন নিঃসন্দেহে যে আওয়ামী লীগের আমলেও এবং আমাদের সরকারের আমলেও আমাদের পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহীদেরকে ভারত অস্ত্র দিত, ভারতের আবার 7 সিস্টার্সের কিছু কিছু বিদ্রোহীদেরকে আবার বাংলাদেশের পক্ষ থেকে কোনো কোনো গোয়েন্দা সংস্থা অস্ত্র সরবরাহ করতো। এটা তো ওপেন সিক্রেট। কেউ যদি অস্বীকার করে তাহলে বলতে হবে যে তিনি দায় এড়ানোর জন্য এটা অস্বীকার করছেন। এটা ওপেন সিক্রেট ছিল। সেই ক্ষেত্রে 10 ট্রাক অস্ত্রের ব্যাপারে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে 10 ট্রাক অস্ত্রটা ধরলো কিন্তু বিএনপি আমলেই। তো বিএনপির যদি এটার পেছনে জড়িত থাকে, তারেক রহমান জড়িত থাকে, তাহলে এটা ধরা পড়বে কেন? এবং ধরলেন তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি,
তাকেও পরবর্তীতে মামলায় আসামি করা হলো। অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে, যেগুলোর নমুনা হচ্ছে এইটা। তো সেটাও বিচারাধীন রয়েছে, দেখা যাক যে এখানে কি রুল অফ জাস্টিস প্রতিফলিত হয় না রুল অফ ল প্রতিফলিত হয়। আচ্ছা, এইটি যদিও বিচার বিভাগের এইগুলো নিয়ে ষোড়শ সংশোধনী নিয়ে আরও অনেক কিছু বলা যেত, যেগুলোর সঙ্গে আসলে আইনের শাসনের সম্পর্ক আছে, কিন্তু আমরা একটু প্রসঙ্গটা চেঞ্জ করি। একটা কথা তাহলে আমি বলে জি প্লিজ প্লিজ। ইংরেজিতে একটি প্রবাদ আছে, হোয়াট ইজ পপুলার ইজ নট অলওয়েজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার। এই চিন্তাটা যারা মাথায় নিয়ে দেশ পরিচালনা করতে পারবেন তারা সাকসেসফুল হবেন। কিন্তু আরও একটি বাংলা একটি কথা আছে, ইতিহাস সবসময় বিজয়ীদের কথা বলে, সেটিও তো আছে। হ্যাঁ, যাই হোক, আমরা একটু আবু সাইদ খান ভাই আপনার কাছে একটু একটা সংবাদ জানিয়ে তারপরে একটু এটি নিয়ে আপনার একটু অ্যানালাইসিস জানতে চাবো। সেটি হচ্ছে যে যুক্তরাজ্যে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে এবং এগুলো বাংলাদেশ থেকে পাচার করে নেওয়া হয়েছে এবং ব্রিটিশ গণমাধ্যম অবজারভার এবং বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা এই সংবাদটি প্রচার করেছে এবং সেখানে বলছেন যে প্রায় 350টি ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকার সন্ধান পাওয়া গেছে এবং যেগুলোর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পরিবার তাদের বিরুদ্ধেও এই অভিযোগটি আছে। এর আগে আমরা দেখেছি যে ওই একই দেশে সাবেক ভূমি মন্ত্রী তিনি 300-র বেশি সম্পদ রয়েছে এবং যার মূল্য অনেকগুলো ফ্ল্যাটের সংবাদ আমরা আল জাজিরায় দেখেছি এবং যার মূল্য প্রায় 50 কোটি ডলার। 3 দেশ মিলে হচ্ছে 620টা, আমি যতদূর মনে পড়ে। এগুলো কিভাবে হচ্ছে এবং এটা থেকে আসলে কোনোভাবে কি আমরা সরে আসতে পারবো? এত ছোট দেশ, এত কম টাকা, এভাবে যদি চলে যায়। তবে আমার মনে হয় হ্যাঁ, এটা তো আমাদের সম্পদ তো এদেশে থাকছে না। একসময় ব্রিটিশরা আমাদের দেশ থেকে লুটপাট করে নিয়ে যেত, কিন্তু এখন হচ্ছে যে আমরাই লুটপাট করে বিদেশে দিয়ে দেই। মানে এখন আর তাদের কোনো দেশকে এখানে দখল করে নিতে হয় না, আমরাই বিদেশে আমাদের টাকা পাচার করছি এবং সেই পাচারের পরিমাণ কত। তো আজকে তো শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছে, তো তারা এখানে বলেছে যে গড়ে প্রতি বছর হচ্ছে 16 বিলিয়ন, অর্থাৎ সব মিলে হচ্ছে 234 বিলিয়ন 15 বছরে। মার্কিন ডলার, টাকা না। হ্যাঁ, মার্কিন ডলার। এবং এটা মিলে হলো টাকার হিসাবে দাঁড়িয়েছে, আমাকে একজন হিসাব করে একটু আগে জানালো যে এটা হচ্ছে 28 লাখ কোটি টাকা। অর্থাৎ এই 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। তো আমাদের আর কি থাকে, এবং সেটার কারণ হচ্ছে এই পাচারের পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে যেখানে বাইরে থেকে যেসব ইনভেস্টমেন্ট হয় তার একটা অংশ আগেই বিদেশে চলে যায়, 10% 15% এটা বিদেশে চলে যায়, এটা আর দেশে আসে না। তো এইসব তথ্যগুলা কিন্তু ওপেন সিক্রেট, এগুলো পাওয়া যায় সব জায়গায়, এগুলো পাওয়া যায়, এইভাবে হয়। আবার হচ্ছে যে আমরা যদি দেখি যে আমাদের যেসব প্রজেক্টগুলো করা হয়েছে সেগুলো, যেমন ভারতে যে প্রজেক্টগুলো করা হয় সেটা হচ্ছে আমাদের এখানে রাস্তা 3 গুণ খরচ হয়। তো 1 কিলোমিটার রাস্তা করতে পশ্চিমবঙ্গে যা খরচ হয় আমাদের এখানে 3 গুণ খরচ হয়। আমাদের পদ্মা সেতুতে তো দ্বিগুণেরও বেশি, প্রায় 3 গুণ বেশি খরচ হয়েছে এবং প্রতিটা প্রজেক্টেই আমাদের সেখানে মানে কি দ্বিগুণ, 1.5 গুণ, 2 গুণ, 3 গুণ পর্যন্ত খরচ হয়েছে। তো এই টাকাটা তো চলে গেছে। দুটো জিনিস, একটা হচ্ছে এই ওভার ভয়েসিং এবং ইনভয়েসিংয়ের মাধ্যমে, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে টাকাগুলোকে চলে যাচ্ছে। আবার অনেক সময় হচ্ছে যে পণ্য এখান থেকে রপ্তানি করা হচ্ছে, সেখানেও আমরা দেখি যে সেই পুরো টাকাটা এখানে আসছে না। তো এইভাবে তো সম্পদগুলো চলে গেছে। তো সেই সম্পদগুলোর হিসাবটা আমার মনে হয় বের করা দরকার। এখানে 420টার দলিল, তো এখানে ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে যে কমিটি হয়েছে তারা 420টা দলিল দিয়েছে। সেই দলিল তো এখনো পড়ার সুযোগ হয় নাই, জানি না, কালকে ব্রিফিং করবে এটি নিয়ে। কিন্তু প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এই যে শ্বেতপত্রটি এটি একটি ঐতিহাসিক দলিল। আচ্ছা, তার মানে নিশ্চয়ই অনেক কিছু আছে তার ভিতরে। না, নিশ্চয়ই এর ভিতর তো এটা তথ্য রয়ে গেছে এবং এই টাকাটা নিশ্চয়ই তারা তো অনুমানের পর ভিত্তি করে বলেন নাই, না, তাদেরকে কিছু তথ্য প্রমাণ নিয়ে বিভিন্ন গ্রুপকে আমরা দেখেছি বারবার ডেকেছে, তাদেরকে হাজির করতে হয়েছে। তো তথ্য প্রমাণ দিয়ে তো তারা এটাকে প্রমাণ করেছে। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের দেশের যে ডেভেলপমেন্ট, মানে আমাদের দেশে যে উন্নয়ন কীভাবে ব্যাহত হয়েছে। আর একটা হচ্ছে যে হ্যাঁ, উন্নয়ন হয়েছে, কিছু মানুষের চেহারার পরিবর্তন হয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, তারা বিদেশে চলে গেছে, কিন্তু সাধারণ মানুষ যারা কৃষক, শ্রমিক,
সাধারণ মানুষ তাদের তো জীবনের কোনো হয় নাই, এবং উন্নয়নের কনসেপ্টে আমাদের এখানে একটা ভুল ছিল। উন্নয়ন মানেই আমাদের এখানে মনে হতো যে উন্নয়ন মানে হচ্ছে মেগা প্রজেক্ট, উন্নয়ন মানেই হচ্ছে যে এখানে বড় বড় অট্টালিকা উঠবে, দালান কোঠা উঠবে, ইত্যাদি হবে। কিন্তু উন্নয়ন মানে তো জীবন মানের উন্নয়ন। এক্স্যাক্টলি। তো সেই উন্নয়নটা হয় না। উন্নয়ন মানে হচ্ছে যে শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, এবং উন্নয়ন মানে হচ্ছে নৈতিকতার উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন। তো উন্নয়নের তো সেই জায়গাগুলো তো আমরা অ্যাড্রেস করতে পারিনি। আমরা উন্নয়ন মানে বাইরের চাকচিক্য ইত্যাদি আমরা দেখেছি, এবং সেখানে একটা শ্রেণী তৈরি হয়েছে, লুটেরা শ্রেণী তৈরি হয়েছে, এবং এই লুটেরা শ্রেণী তাদের এই দেশে হলো লুটপাটের ঠিকানা, এখান থেকে পশ্চাৎভূমি, এখান থেকে লুটপাট করে বিদেশে তারা নাগরিক হয়ে গেছে, হয়তো কানাডার বেগম পাড়ায়, তো এখানে লন্ডন কিংবা মালয়েশিয়ার সেকেন্ড হোম, তারা এটা হয়ে গেছে, এ দেশের নেই। এবং এই যে যেমন ধরুন এস আলম বাংলাদেশের নাগরিকত্বই ত্যাগ করেছেন, তার সম্পদকে রক্ষা করার জন্য তিনি মনে করেছেন যে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেই তো আমি তখন বিদেশি নাগরিকত্ব, বাংলাদেশ আমার বিচার করতে পারবে না, যদিও বাস্তবে সেটা না। আমাদের কি মানে রেমিটেন্স যোদ্ধা বেশি না রেমিটেন্স এনিমি বেশি যারা নিয়ে যায় বাইরে আরো? তো হ্যাঁ, আমাদের রেমিটেন্স যোদ্ধা হচ্ছে গরিব মানুষ, প্রবাসী শ্রমিকরা, বেশি টাকা আসে না যায় কি মনে হয়? না, তারা হচ্ছে এটা যোদ্ধা। আর এখানে হচ্ছে পাচারকারীরা হচ্ছে সেটা সংখ্যায় তারা কম, কিন্তু বেশি টাকা পাচার পরিমাণ বেশি। আমরা যা আনি তার তো একটা বড় অংশ তো বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এটা তো দুর্ভাগ্যজনক। শুধু তাই না, ঋণের টাকা আমাদের মাথার উপর ঋণের বোঝা দিয়ে, সেই বোঝা থেকে সেখান থেকেও টাকা পাচার হয়ে যাচ্ছে, সেখানেও একটা অংশ পাচার হচ্ছে। এই ঋণের বোঝা আমরা বংশ পরম্পরায়, প্রজন্ম পরম্পরায় এটা আমাদের মাথার উপর থাকবে, কিন্তু সেই টাকার একটা অংশ বিদেশে চলে গেছে। তো সেইগুলো তো আমাদের দেশটাকে ঠিক করতে হলে এই পাচার বন্ধ করতে হবে, রেমিটেন্সের প্রবাহ বাড়াতে হবে। কেবল প্রবাহ বাড়ালেই হবে না, আপনি যেটা বলছিলেন, প্রবাহ বাড়ালাম কিন্তু এটা বিদেশে চলে গেল, ফুটাগুলো বন্ধ করতে হবে। ফুটার তো ঠিক না, সুড়ঙ্গ, বড় বড় সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গগুলো বন্ধ করতে। আমি একটু আলাল ভাই আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা যে আলাপটি বিরতির আগে করছিলাম যে প্রচুর পরিমাণে টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, হয়তো আমাদের রেমিটেন্স যোদ্ধারা মানে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টাও করছেন তার দেশে দেওয়ার জন্য, কিন্তু এই যে প্রচুর পরিমাণে টাকা চলে যাচ্ছে, এটি আমরা মানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছ থেকে শুনেছি যে এটি আনা হয়তো সম্ভব। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও বলেছেন এটি লং প্রক্রিয়া বা দীর্ঘ প্রক্রিয়া। আপনার কাছে একটু জানতে চাই এটা আদৌ কতটুকু আনা সম্ভব এবং কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনা সম্ভব? না, আনা তো সম্ভব, আনা সম্ভব যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের মধ্যে যদি সে আন্তরিকতা থাকে তাহলে সম্ভব। সেটার জন্য কতগুলো পদক্ষেপ নিতে হয়। আজকেই একটি জাতীয় দৈনিকে সাইদ ভাইয়ের লেখা বিজয়ের মাসের একটা প্রবন্ধ পড়লাম, খুব ভালো লেগেছে আমার কাছে, চমৎকার লিখেছেন উনি। সেখানে উনি কিন্তু সন্ন্যাস বিদ্রোহ, ফকির বিদ্রোহ থেকে শুরু করে 1857 সনের সিপাহী বিপ্লব থেকে শুরু করে একদম লাহোর প্রস্তাব ধরে ধরে 6 দফা, তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে, এই যে গাঁথুনিগুলো, এই গাঁথুনিগুলো তো গাঁথতে হবে, সেটা তো কখনো হয়নি। AOEI এ হলো অ্যাব্রিভিয়েশন, অটো এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। AEOI, এই অটো এক্সচেঞ্জ অফ ইনফরমেশন হচ্ছে এমন একটা সংগঠন, এমন একটা প্রতিষ্ঠান যেটার মেম্বারশিপ যদি কোনো দেশ গ্রহণ করে এবং সেই দেশ যদি সুইস ব্যাংকে বলে, বা ওই যে অফশোর ব্যাংক যেগুলো আছে, অফশোর আইল্যান্ডের যে ব্যাংকগুলো আছে, অফশোর ব্যাংকিং যেখানে হয়, তাদেরকে বলে যে আমার দেশের কোন কোন লোকের অর্থ কিংবা সম্পদ গচ্ছিত আছে তোমার কাছে, প্লিজ লেট আস নো, তারা সেটা জানিয়ে দেয়। 121টি দেশ এখন পর্যন্ত ওই সংস্থাটির সদস্য, এবং আরও 42টি দেশ সদস্য হওয়ার জন্য দরখাস্ত করে বসে আছে। আপনাদেরকে মনে করিয়ে দিই, ফজলে কবির যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তখন পার্লামেন্টে আওয়ামী লীগের বিপক্ষে যারা ছিলেন হাতে গোনা, তাদের মধ্যে কেউ একজন বলেছিলেন যে এই অর্থগুলো ফেরত আনা হচ্ছে না কেন। তখন অর্থমন্ত্রী, ওই সময়কার আওয়ামী লীগের অর্থমন্ত্রী, তিনি বলেছিলেন যে আমরা এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে বলেছি, এবং ফজলে কবির সাহেবকে জাতীয় সংসদে এনে তাকে দিয়ে বলানো হয়েছিল যে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি। 2014-র ঘটনা এটা। 2016-তে এসে ওই একই মানুষ আবার বললেন যে আমরা চিঠি দিয়েছি, কিন্তু সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের কোনো তথ্য আমরা পাইনি। কত বড় অসত্য কথা, চিন্তা করে দেখেন। এই জন্য ওই এই প্রতিষ্ঠানটার কথা আমি বললাম। এখানে বাংলাদেশ শেষ পর্যন্ত সদস্য হওয়ার
কিংবা সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেনি। আর পাচার হচ্ছে কি, পাচার তো মানব পাচার হয়ে যায়। একটা দেশের প্রধানমন্ত্রী পাচার হয়ে গেছে রাতের অন্ধকারে, একটা দেশের গোটা মন্ত্রিসভা পাচার হয়ে গেছে, একটা দেশের জাতীয় সংসদ সদস্যরা এবং বড় বড় পদের লোকেরা, প্রশাসনের, বিচার বিভাগের, তারা পর্যন্ত পাচার হয়ে গেছে। সুতরাং এখানে তো শুধু অর্থ না, মানব সম্পদ তো পাচার হচ্ছে। আর অর্থ পাচারের বিষয়টা যেটা, সেটার ব্যাপারে বিশ্বব্যাংক প্রথম 2018 সনে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে বলেছিল যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে এমন একটা প্রক্রিয়ার মধ্যে যেটাকে কর্পোরেট শাসনের মতো মনে হয়, সরকারি কোনো নিয়ন্ত্রণ আছে মনে হয় না। সেটাকে তারা বলেছিলেন যে ওটা হচ্ছে লাইসেন্স টু লুট। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য বড় দেশের গোয়েন্দাদেরকে বলা হয় না যে লাইসেন্স টু কিল, তারা যদি কাউকে খুন করে সেটার জন্য কোনো বিচার হবে না। আর এখানে ছিল লাইসেন্স টু লুট। লাইসেন্স টু লুটের সুযোগই এগুলো হয়েছে। এখনও গার্মেন্টসের বহু মালিক আছেন, অনেক মালিক আছেন যারা আন্ডার ইনভয়েস করেন, ওভার ইনভয়েস করেন কাপড় আনার ক্ষেত্রে এবং এক্সপোর্ট করার ক্ষেত্রে। সেখান থেকেও তো বিশাল অর্থ বিদেশে পাচার হয়ে যায়। একজন মন্ত্রী সাইফুজ্জামানের কথা আমরা শুনেছি, তারই নাকি 300 কতটি ফ্ল্যাট ব্রিটেনে। তো এগুলো আনা তো কোনো ব্যাপার না, একটা সময় তো এনেছে। আরাফাত রহমান কোকো, আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, তার অ্যাকাউন্ট থেকে, তার নামেও নাকি একটা অ্যাকাউন্ট থেকে অর্থ আনা হয়েছিল সিঙ্গাপুর। হ্যাঁ, আমরা শুনেছি। উদাহরণ তো সেখানে আছে, সেই উদাহরণ ধরে এগুলিই তো হতো, কিন্তু সেটা না করে বরঞ্চ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন যেটা দগদগে ঘায়ের মতো বেরিয়ে আসছে। এই জন্য আন্তরিকতাটা হচ্ছে এখানে সবচেয়ে বড়। আন্তরিকতা না থাকলে কোনো কিছুই সম্ভব না। আন্তরিকতা নিয়ে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে আপনি যে সংস্থাটির কথা বললেন AEOI, এই সংস্থাটিতে বাংলাদেশ, যেমন এবার আমরা দেখলাম যে গুম প্রতিরোধ বিরোধী সনদে সাইন করেছে, যেটি এত বছর দেখিনি, তো বিএনপি সে আন্তরিকতাটি দেখাবে কিনা সেখানে ঢুকে? আমার তো মনে হয় দেখাবে, কারণ বিএনপি হচ্ছে এই আর্থিক সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত ইনোভেটিভ। সাইফুর রহমান সাহেব যখন ভ্যাট প্রথা চালু করেছিলেন, আওয়ামী লীগের সদস্যরা, শেখ হাসিনা সহ, তারা সংসদ থেকে পদত্যাগ করেছিলেন। আমি ওই সংসদে একজন সদস্য ছিলাম, এবং তারা সাইফুর রহমান সাহেবকে দেখলেই জোরে জোরে স্লোগান দিতেন, ওই ভ্যাট আসছে, ভ্যাট মন্ত্রী আসছে। কিন্তু আজকে সেই ভ্যাট আমাদের জাতীয় বাজেটে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সমস্ত জায়গায় আপনি দেখেন এই দেশের বড় বড় যে সংস্কারগুলো, সেগুলো এসেছে মূলত সাইফুর রহমান সাহেবের হাত ধরেই, বিএনপির আমলেই, এবং তিনি একটা সময় পর্যন্ত সর্বোচ্চ মানে সংখ্যক বাজেট দিয়েছেন জাতীয় সংসদে। সেইখান থেকে যেগুলো এসেছে এগুলোর কোনোটি দেশের জন্য ক্ষতিকারক এমনটা প্রমাণ হয়নি। কিন্তু আওয়ামী লীগের সময় ওই যে বললাম, আন্তরিকতাকে বালিশের নিচে রেখে দিয়ে তোষকের মধ্যে পর্যন্ত আমরা দেখেছি, তো তোষকের মধ্যে টাকা, বালিশের মধ্যে টাকা। আমির হোসেন আমুর মতো লোকের ঝালকাঠির ছোট্ট বাড়িতে একটা ব্যাগ, সেখানেও 5 কোটি টাকা, সেখানেও 5 কোটি টাকা। তাহলে ঢাকায় অন্য অন্য জায়গায় আরও কোথায় কী অবস্থা ছিল আল্লাহ ভালো জানে। এগুলো তো রূপকথার গল্পের মতো মনে হয় আমাদের কাছে। জি, আবু সাইদ খান ভাই, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, যে সেটি হচ্ছে, একটু বলে নেই যে আজকে সেনাপ্রধান বেশ একটি বলা যায় গুরুত্বপূর্ণ বক্তব্যই দিয়েছেন। তিনি এটি বলছেন যে দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী, সেনা সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বা ঠিক করতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং একই সঙ্গে তিনি একটি ইঙ্গিতও দিয়েছেন যে সামনে আরও কঠোর সময় পার করতে হতে পারে, সেজন্য প্রস্তুত থাকার এক ধরনের কথা বলেছেন। এবং এর বাইরে যদি বলি যে খুলনা একটি দলীয় প্রোগ্রামে জামাত ইসলামের আমির, তিনিও সেনাবাহিনী এবং বিজিবি নিয়ে বলেছেন যে প্রথমে বলেছেন জাতীয় ঐক্য গড়ে তোলার কথা, এবং সেনাবাহিনী এবং বিজিবি নিয়ে তিনি বলেছেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই বাহিনী দুটোকে একেবারে দুর্বল করেছিল গত সরকার। তো আসলে দেশের এরকম প্রেক্ষাপটে সেনাপ্রধানের বক্তব্য কি কোনো ইঙ্গিত দেয় কিনা যে আরও সামনে খারাপ পরিস্থিতি আসবে এরকম? আমার কাছে সেটা মনে হয় না। তাহলে কেন ওনার এই বক্তব্য? তিনি যেটা বোঝাতে চেয়েছেন, আমার কাছে মনে হয় যে আমাদেরকে তো তাদেরকে একটা মানে সংকটের মুহূর্তে সংকটের মুহূর্তে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছে, এবং এই সংকট থেকে তো উত্তরণ ঘটেনি। সামনে আরও ঘটনা, নির্বাচন, এবং হ্যাঁ, বাংলাদেশকে ঘিরে তো কিছু ষড়যন্ত্র হতেই পারে, অদৃশ্য সুতোর কোনো খেলা তো চলতেই পারে, এবং চলছে না তা বলা যাবে না। কেননা আমরা যেসব ইসকনের ঘটনা, চট্টগ্রামে এক আইনজীবী হত্যা, এখানে ছাত্রদের মধ্যে সংঘাত, ভ্রাতৃঘাতী সংঘাত ইত্যাদি দেখেও আমাদেরকে মনে হয় যে এর পিছনে কেউ কলকাঠি নাড়তেও পারে। তো এই ধরনের সংকটকে মোকাবেলা করার জন্য তো সেটা প্রস্তুত থাকাই উচিত।
এবং সেটা তো কেবলমাত্র সেনাবাহিনী না, সমস্ত জনগণ, সেনাবাহিনী এবং সবাই, রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডাররা এই ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। কেননা যখন একটা অবস্থা তৈরি হয়েছে, একটা গভর্নমেন্টের মধ্য দিয়ে তো এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক প্রক্রিয়ায় উত্তরণ না ঘটছে ততক্ষণ পর্যন্ত তো এই এক ধরনের শূন্যতা তো থেকেই যাবে। অতএব সেটা উত্তরণের ক্ষেত্রে তো নিশ্চয়ই সেনাবাহিনী সবাই সতর্ক থাকবেন। মানে বড় যখন কোনো ঘটনা হয়, আমি যদি দুটি উদাহরণ দিয়েই বলি, যে আপনার একটি হচ্ছে নূর হোসেন দিবসের দিন, যখন বলা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মসূচি দিল নূর হোসেন দিবসে তারাও গুলিস্তানে জড়ো হবে, তখন আমরা দেখলাম বিএনপি সহ সব রাজনৈতিক দলই একটা প্ল্যাটফর্মে এসে একটা ঐক্যের একটা পরিচয় দিল। আমরা যদিও বিভিন্ন সময় বিএনপি, জামাত, তারপরে আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, এদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরোধ দেখা যায়, কিন্তু এখানে আমরা দেখলাম ইসকনের ঘটনায় আপনি যেটি বলছিলেন যে হিন্দুদের একটি বড় সমাবেশ হলো, তারপরে যখন তাদের মুখপাত্রকে যখন অ্যারেস্ট করা হয় এবং তাকে যখন কারাগারে প্রেরণ করা হয়, তখন সেখানে বিক্ষুব্ধ সমর্থকরা বা তার অনুসারীরা সেখানে সাইফুল ইসলাম নামে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জবাই করে হত্যা করলো। স্বাভাবিকভাবে যে কোনো প্রেক্ষাপটে, এমনকি পার্শ্ববর্তী দেশের প্রেক্ষাপটেও যদি বলি, এরকম একজন সংখ্যাগরু সম্প্রদায়ের মানুষকে হত্যা করলে তার প্রতিক্রিয়া অনেক বাজে হয়, কিন্তু আমরা সেরকম কিছু দেখলাম না। তো আমরা কি মানে বিভেদ থাকলেও মাঝে মাঝে কি এক হয়ে যায় কি না, নাকি এটি চূড়ান্ত না? আচ্ছা, প্রথম হচ্ছে যে হ্যাঁ, এখানে জনগণ, রাজনৈতিক দলগুলো যথেষ্ট তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু সরকার যেভাবে এটাকে ট্যাকেল দেওয়া উচিত ছিল, কিংবা ইসকন কিংবা চিন্ময়ের গ্রেপ্তার যেভাবে হয়েছে আদালতে, সেখানে যে পুলিশ মোতায়েন, আগেই তো এগুলো ঘোষণা দেওয়া হয়েছে, ফেসবুকে সব কিছু ঘোষণা দিয়ে সবাই করেছে। তো সেখানে যে পূর্ব প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেটা কিন্তু গ্রহণ করে না। এটাকে ট্যাকেল দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের প্রশাসন, পুলিশ যথেষ্ট যোগ্যতার পরিচয় দিতে পারছে না, এবং যে কারণে এই ঘটনাগুলো ঘটছে। আর একটা হচ্ছে গ্রেপ্তার কিংবা নিষিদ্ধ, এগুলো কোনো সমাধান না। মানে কোনো ক্রমেই, যেমন ধরুন যে কাউকে গ্রেপ্তার করা মধ্য দিয়ে কিন্তু সমস্যার সমাধান হয় না, কিংবা নিষিদ্ধ করার মধ্য দিয়েও এটা হয় না। তো সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে কোনো মূল্যেই হোক আমাদের সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সব ধর্ম, সব বর্ণের, সব ভাষার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং এটা আজকে আমাদের, এটা হচ্ছে শক্তি, আমাদের ঐক্যই হচ্ছে শক্তি। ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে অন্যরা লাভবান হতে পারে। আচ্ছা, আমাদের একটা ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা ওই যে একটা কি বলে, মানে একটা স্থূল ভাষায় বলি, মানকা চিপার মধ্যে আছি আমরা। দেশ ছোট হলেও গুরুত্ব অনেক না, তিন দিকে আমাদের প্রতিবেশী একটি বড় দেশ, আরেক দিকে বঙ্গোপসাগর, মাঝখানে আর কিছু নাই। আমরা মানকে চিপায় আছি। তো এটা মাঝে মাঝে তারা সুযোগ নিতে চায়, কিন্তু এই সর্বশেষ ঘটনায় বাংলাদেশ দেখিয়েছে যে বাংলাদেশ ভারতের বর্তমান যে আগ্রাসী মনোভাব কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যত তৎপরতা সরকারি পৃষ্ঠপোষকতায় চলে, তার ঠিক উল্টোটা করে বাংলাদেশের জনগণ। আপনি ভয়েস অফ আমেরিকার একটা জরিপ দেখেছেন বোধহয় 2-1 দিন আগে। তারা বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে আছে 53 বছরের ইতিহাসে। এই বছরই মাদ্রাসার ছাত্ররা, রাজনৈতিক দল বাদ দেন, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা মন্দির পাহারা দিয়েছে, সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। আবার পার্শ্ববর্তী ভারতে দেখেন, এর আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন, এখন তো দ্রৌপদী মুর্মু, এর আগে যিনি ছিলেন তাকে এবং তার স্ত্রীকে বিহারের একটা মন্দিরে ঢুকতেই দেওয়া হয়নি। তার নিরাপত্তারক্ষীরা গুলি করতে চেয়েছে, তারপরও সেই পুরোহিতদেরকে সরাতে পারেনি, বলছে যে না, ও হলো নিম্নবর্ণের হিন্দু, ও রাষ্ট্রপতি থাকে যা থাকুক, এই মন্দিরে ঢুকতে পারবে না, ঢুকতে পারেনও নাই উনি। এবং সেই তদন্ত এখনও চলছে একটা তালবাহানার মধ্যে। বাংলাদেশ হচ্ছে একটা অকল্পনীয় ব্যাপার। আপনি এই যে আলিফকে যে হত্যা করা হলো, সেই ইসকনের ওই নেতা তো বহিষ্কৃত, চিন্ময়ের সামনে মাইক ধরেছে যে আইনজীবী, দুঃখের সঙ্গে বলতে হয়, এখানে ধর্মীয় বিভাজন করি না আমি, সেই আইনজীবীটি অমুসলিম একজন আইনজীবী, মাইক ধরে বক্তৃতা দিয়েছে প্রিজন ভ্যানের সামনে। এটা তো একটু এরকম কি করা আসলে। এবং যেখানে তাকে কোপানো হয়েছে সেটা হচ্ছে হরিজন কলোনি, হরিজন কলোনি, সেখান থেকে হরিজন সম্প্রদায়ের মানুষরাই তাকে কুপিয়েছে। এবং তার মধ্যে সমস্ত মানুষগুলো, এই প্রত্যক্ষ হত্যাকাণ্ডে যারা জড়িত, তার মধ্যে একজন বাদে সমস্ত মানুষগুলো সনাতন ধর্মের অধিকারী। তাহলে হলোটা কি? বাবরি মসজিদের সময় তো বাংলাদেশে বড় ধরনের কোনো দাঙ্গা হয়নি, বরঞ্চ যে কথাগুলো বলা হচ্ছে যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশিরা প্রবেশ করছে, সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে,
এর উত্তরে যদি বলি তাহলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি অমিত শাহকে বলেছেন যে আপনারা আমাদেরকে বলেন তাই বর্ডার আপনার যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তো চালায় কেন্দ্রীয় সরকার, আমাদের দোষ কি? তো আপনারা শেখ হাসিনার মতো একজন বিতাড়িত মানুষকে যে আশ্রয় দিলেন বর্ডার ক্রস করে এইটা দিলেন কোন আইনে, সেটার আগে উত্তর দেন। তো নিজেরাই তো নিজেদের উত্তর দিতে পারে না। মমতা ব্যানার্জি বলেছেন যে ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের কিছু নেই। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হচ্ছে এটা উস্কানি। এটা খুব দুঃখের সঙ্গে বলি, এটা পররাষ্ট্রনীতির কোনো রকমের ভালো আচরণের মধ্যে এটা পড়ে না। কিন্তু বাংলাদেশের মানুষ যে অসাম্প্রদায়িক, 1000 বছর ধরে তারা সেটা প্রমাণ করেছে এবং এখনও করছে। হ্যাঁ, এখানে কি কোনো সনাতন ধর্মের মানুষ কিংবা ভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হয় না? হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেটা রাজনৈতিক বিরোধের কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু হিসেবে না, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে অথবা স্বার্থের জন্য কোনো একজন প্রভাবশালী মানুষ একজন সংখ্যালঘু মানুষকে তাড়িয়ে দিয়ে বা অল্প টাকা দিয়ে তার জায়গাটা দখলে নিল, এরকম ঘটনা হয়, সেটা আমরা স্বীকার করব। কিন্তু গরুর গোশত গরু জবাই কেন করলো এই জন্য 5 জনকে মেরে ফেলতে হবে? মসজিদের জায়গা উৎখাত করতে গেছে এই জন্য সরকারি সংস্থার লোকরা তাদেরকে গুলি করে মারবে, ইসকনের ঘটনার দিনই এইরকম ঘটনাও ভারতে ঘটেছে। আমরা একদম শেষ করব। শেষ করার আগে আপনি একটা বিষয় যদি একটু বলেন, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পোস্ট দিচ্ছে, বিএনপি নেতারা পোস্ট দিচ্ছে, রাজনৈতিক দলগুলো এক ধরনের ঐক্যের জন্য ডাক দিচ্ছে, কিন্তু সরকারের এরকম মানে খুব বড় কোনো ভাইব্রেন্ট রোল আমরা দেখি না। এটা কি আসলে সরকারের ব্যর্থতা, রাজনৈতিক দলগুলো? না, এইটা সরকারের ব্যর্থতা, আপনার সরকারের অনভিজ্ঞতার ফসল। এবং এই ক্ষেত্রে তারা যেটা করতে পারতেন সেটা দেশ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন যে মানুষগুলো আছে, শুধু রাজনৈতিক দলে না, এছাড়াও তো অনেক বিদগ্ধজনরা আছে, তাদের সঙ্গে পরামর্শ করে এগুতে পারতেন। কিন্তু সেটা তারা করছেন না। এবং না করার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এই গানটির মতো, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। অনেক অনেক ধন্যবাদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আবু সাঈদ খান, আপনাদের দুজনকে, এবং দর্শক সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ সময় ধরে এই আলোচনা শোনার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো, ডিসেম্বর মাস বিজয়ের মাস, আমাদের ভিতরে বিভেদ আছে অনেক সময় অনৈক্য, কিন্তু সব সংকটের সময় আমরা সংকট মোকাবেলা করব, বিভেদের বেড়াজাল ছিন্ন করে ঐক্যের গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।